আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরের আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার বিষয়ে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলোকে সতর্ক করে দিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ গ্রুপ। গোষ্ঠীটির একটি শীর্ষস্থানীয় সূত্র বলেছে, আবারও তেল আবিবে ফ্লাইট শুরুর চিন্তা করলে তা হবে ইয়েমেনের আরোপিত অবরোধের সুস্পষ্ট লঙ্ঘন। আল মায়াদিনের সাথে আলাপকালে হুথি আনসারুল্লাহর ওই কর্মকর্তা বলেন যে যেই কোম্পানিগুলো ইসরায়েলে ফ্লাইট পরিচালনা আবারও শুরুর চিন্তা করছে তাদের উচিত গন্তব্য পরিবর্তন করা এবং আমাদের দেয়া সতর্কতাকে গুরুত্বের সাথে নেয়া। তিনি বলেন, ইসরায়েলের ওপর আকাশপথে আরোপিত অবরোধ জারি রাখার বিষয়ে হুথি যোদ্ধারা আগের মতোই দৃঢ় প্রতিজ্ঞ। তেল আবিবের উদ্দেশ্যে ছোড়া মিসাইল ও ড্রোনগুলোকে সঠিকভাবেই তাদের পথ খুঁজে নিচ্ছে। তিনি আবারও সতর্ক করে দিয়ে বলেন, ইসরায়েলি আকাশসীমার ওপর আরোপিত অবরোধ ভাঙার চেষ্টা করা হলে সেটি বিপদ ডেকে আনতে পারে। ইয়েমেন কখনোই হুমকি বা মনস্তাত্ত্বিক যুদ্ধে দুর্বল হবে না। ইয়েমেনের মানুষ ও যোদ্ধারা তাদের অঙ্গীকারের প্রতি অটল রয়েছে। গত কিছুদিন ধরে ইসরায়েলের ওপর আকাশপথে অবরোধ ঘোষণা করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এর ফলে ইসরায়েলে কোনো বিদেশি বিমান প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছে গোষ্ঠীটি। নৌপথে অবরোধ দেওয়ার পর সেই অবরোধ লঙ্ঘনের দায়ে লোহিত সাগর ও পারস্য উপসাগরে অনেকগুলো জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। সর্বশেষ বিমানপথে অবরোধের পর সেই অবরোধ লঙ্ঘন না করতে বিমান সংস্থাগুলোকে সতর্ক করল ইরান সমর্থিত গোষ্ঠীটি। এর আগে রোববার ইসরায়েলের প্রধান বিমানবন্দরটি লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক মিসাইল হামলা চালায় হুথি বিদ্রোহীরা। প্যালেস্টাইন ও জুলফিকার নামের দুটি ব্যালিস্টিক মিসাইল ছোড়া হয়েছে ইসরায়েল লক্ষ্য করে, তবে ইসরায়েল দাবি করছে তারা দুটি ক্ষেপণাস্ত্রই প্রতিহত করেছে। এদিকে যুক্তরাষ্ট্রের চাপের মুখে গাজায় জরুরি ত্রাণ সরবরাহের অনুমতি দিতে বাধ্য হয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহু। জাতিসংঘ সহ আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলোর হাতে থাকা সমস্ত খাদ্য শেষ হয়ে যাওয়ার পর রোববার নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছেন নেতানিয়াহু। তবে বেশ কয়েকজন মন্ত্রী এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছেন, যদিও শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের চাপের কারণে নেতানিয়াহু গাজায় ত্রাণ প্রবেশের অনুমতি দিতে বাধ্য হন। মার্চ মাসের মাঝামাঝি থেকে গাজায় পূর্ণ অবরোধ আরোপ করেছে দখলদার ইসরায়েল। তারা উপত্যকায় কোনো ধরনের প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ করতে দিচ্ছে না। স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা সামগ্রীও শেষ হয়ে গেছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। রোববার এই বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। তারা বলছে, হামাসের বিরুদ্ধে বড় হামলার অংশ হিসেবে স্থল হামলা শুরু হয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়, গতকাল অপারেশন গিডিয়ন চ্যারিটের অংশ হিসেবে আমাদের দক্ষিণ কমান্ডের সেনারা উত্তর ও দক্ষিণ গাজা উপত্যকায় ব্যাপক স্থল হামলা শুরু করেছে। দখলদার বাহিনী আরও জানিয়েছে, স্থল হামলায় সহযোগিতা ও হামাসের পাল্টা হামলা প্রতিহতে গত এক সপ্তাহে তাদের বিমান বাহিনী ও হামাসের ৬৭০টি লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, যার মধ্যে ছিল হামাসের বিভিন্ন সেল, সুড়ঙ্গ এবং ট্যাঙ্ক বিধ্বংসী সাইট। আল জাজিরা জানায়, রোববার একদিনেই দখলদার বাহিনীর হামলায় ১৫১ জন নিহত হয়েছে। এদিন আবারও উত্তর গাজার ইন্দোনেশিয়ান হাসপাতালকে লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। ভয়াবহ সেই আক্রমণে গুড়িয়ে গেছে হাসপাতালের ভবন, নষ্ট হয়েছে চিকিৎসা সরঞ্জাম। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ঘটেছে প্রাণহানির ঘটনা। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতি অনুসারে উত্তর গাজার হাসপাতালে ভোর থেকেই তীব্র হামলা চালানো হয়। ইসরায়েলিদের হামলার কারণে গাজার উত্তরাঞ্চলের সব হাসপাতাল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এতে করে আহত মানুষ চিকিৎসা না পেয়ে মৃত্যুবরণ করছেন। রোববার ভোরে দক্ষিণ গাজার আল মাওয়াসির একটি আশ্রয় কেন্দ্রে হামলা চালায় ইসরায়েল। হামলার সময় সেখানকার মানুষ ঘুমিয়েছিলেন, যারা বিভিন্ন জায়গা থেকে বাস্তুচ্যুত হয়ে এখানে আশ্রয় নিয়েছিলেন। ঘুমন্ত অবস্থায় চালানো ওই হামলায় শিশুসহ কয়েক ডজন মানুষ নিহত হন। কাতারের রাজধানী দোহায় যখন যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চলছে, তখনই ইসরায়েল জোরালো স্থল হামলা শুরু করলো। রোববারও সেখানে যুদ্ধবিরতি নিয়ে কথা হয়েছে, তবে এখনও পর্যন্ত এই আলোচনার সফলতার মুখ দেখেনি। এ ব্যাপারে জিজ্ঞেস করলে হামাসের এক নেতা রয়টার্সকে বলেন, ইসরায়েলের অবস্থান অপরিবর্তিত রয়েছে। তারা যুদ্ধবন্ধের প্রতিশ্রুতি না দিয়ে পণবন্দীদের মুক্ত করতে চায়, কিন্তু আমরা বলেছি গাজা থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে, গাজার অবরোধ তুলে নিতে হবে এবং ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিতে হবে। তাহলে তাদের সব পণবন্দীকে আমরা একসঙ্গে মুক্তি দেব। যুদ্ধ অপরাধে অভিযুক্ত প্রধানমন্ত্রী নেতানিয়াহু এদিন বলেছেন, তারা হামাসের সঙ্গে যুদ্ধবিরতির জন্য চেষ্টা করছেন, তবে হামাস যদি গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চায় তাহলে সংগঠনটির যোদ্ধাদের গাজা ছেড়ে চলে যেতে হবে এবং উপত্যকাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করতে হবে বলে শর্ত দিয়েছেন তিনি।
রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপের আগে ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া, এমনটাই জানিয়েছে কিয়েভ। ইউক্রেনের দাবি, রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এই প্রথম এত বড় ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী। রোববার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানায় বিবিসি। সংবাদমাধ্যমটি বলছে, শনিবার রাত থেকে রোববার সকাল পর্যন্ত চালানো এই হামলায় কিয়েভ সহ একাধিক অঞ্চল লক্ষ্যবস্তু হয় বলে দাবি করেছে ইউক্রেন। রাজধানী অঞ্চলের ওবিখুভ এলাকায় এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন, যার মধ্যে একজন ৪ বছরের শিশুও রয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রোববার সকাল ৮টা পর্যন্ত রাশিয়া ২৭৩টি ড্রোন ছুড়েছে। এর মধ্যে ৮৮টি ভূপাতিত করা হয়েছে এবং ১২৮টি নির্ধারিত লক্ষ্যবস্তুর বাইরে গিয়ে পড়ায় উল্লেখযোগ্য ক্ষতি হয়নি। এমন এক সময় এই হামলা হলো যখন তুরস্কের ইস্তাম্বুলে দুই পক্ষের মধ্যে সরাসরি সংলাপ অনুষ্ঠিত হয়েছে, যদিও সেই সংলাপে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। সিরিয়ার যেসব সশস্ত্র গোষ্ঠী এখনও রাষ্ট্রীয় বাহিনীতে যোগ দেয়নি তাদেরকে 10 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী মারহাফ আবু কাসরা। সরকার পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার মাধ্যমে দেয়া বিবৃতিতে তিনি বলেন, প্রধান সব সশস্ত্র গোষ্ঠী ইতিমধ্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত হয়েছে, কিন্তু এখনও ছোট কিছু গোষ্ঠী হাতের বাইরে রয়েছে। তাদের প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা ঘোষণার তারিখ থেকে 10 দিনের মধ্যে মন্ত্রণালয়ে যোগ দেয়, যেন একীকরণ ও সংগঠনের কাজ সম্পন্ন করা যায়। এ সময় প্রতিরক্ষামন্ত্রী সতর্ক করে বলেন, এই সময়সীমার মধ্যে কেউ যোগ না দিলে প্রচলিত আইনের আওতায় তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিবৃতিতে অবশিষ্ট গোষ্ঠীগুলোর নাম উল্লেখ করা হয়নি কিংবা কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটিও স্পষ্ট করা হয়নি। বিবৃতিতে সরকার সশস্ত্র বাহিনীর অধীনস্থ ইউনিটগুলোর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছে, তাদের সহযোগিতা ও দায়বদ্ধতা আমাদের এই প্রয়াসকে সফল করছে। রোববার আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল জানিয়েছে, 13 বছরের দীর্ঘ গৃহযুদ্ধ ও দেশ জুড়ে বিভাজনের পর সিরিয়ার সদ্য প্রতিষ্ঠিত সরকার জাতীয় ঐক্য ও রাষ্ট্রীয় বাহিনী পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা বিদ্রোহীদের নেতৃত্ব দিয়ে গত বছর বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করেছিলেন। এরপর যেসব গোষ্ঠী অস্ত্র ফেলে দিয়েছে তাদের ইতিমধ্যেই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে একীভূত করা হয়েছে। একই সঙ্গে সরকার নতুন সেনা ও নিরাপত্তা বাহিনী গঠনের জন্য নিয়োগ অভিযান চালাচ্ছে। দেশটির দক্ষিণাঞ্চলের দেরা, উত্তরাঞ্চলের তুরস্ক সমর্থিত গোষ্ঠী এবং ইসলামপন্থী মিলিশিয়ারা ইতিমধ্যে মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত হয়েছে। চলতি বছরের মার্চে উত্তর পূর্বাঞ্চলের কুর্দি নেতৃত্বাধীন বাহিনীর সঙ্গে একটি চুক্তি হয়, যার আওতায় তাদেরকে বেসামরিক ও সামরিক প্রতিষ্ঠানগুলো কেন্দ্রীয় সরকারের অধীনে আনা হবে। তবে এই চুক্তি এখনও বাস্তবায়িত হয়নি। প্রায় 10 বছর বন্ধ থাকার পর আবারও ইরান থেকে হজ ফ্লাইট চালু হয়েছে। সৌদি আরবের বেসরকারি উড়োজাহাজ সংস্থা ফ্লাইনেসের মাধ্যমে এই জাহাজ ফ্লাইট চালু হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, রিয়াদ তেহরান সম্পর্কের বরফ গলা সর্বশেষ উদাহরণ এই উদ্যোগ। সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে বলেন, ইরানি হজযাত্রীদের সৌদি আরবে আনতে শনিবার তেহরানের ইমাম খোমেনি বিমানবন্দর থেকে আবারও হজ ফ্লাইট চালু করেছে উড়োজাহাজ সংস্থা ফ্লাইনেস। ওই কর্মকর্তা জানান, রাজধানী তেহরানের পাশাপাশি উত্তর পূর্ব ইরানের বড় শহর মাশহাদ থেকেও হজ ফ্লাইট চালু করা হবে, যার ফলে ফ্লাইনেসের মাধ্যমে 35,000 হজযাত্রী সৌদিতে পৌঁছাতে পারবেন। তবে নিশ্চিত করেন, আপাতত দুই দেশের মধ্যে কোনো বাণিজ্যিক ফ্লাইট চালু হচ্ছে না, শুধু হজযাত্রীদের আনা নেওয়ার জন্যই ফ্লাইনেসের ফ্লাইটগুলো চালু করা হয়েছে। জুনের প্রথম সপ্তাহে হজ শুরু হবে। ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজযাত্রীরা সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছেন। 2016 সালে তেহরানের সৌদি দূতাবাস ও মাশহাদের সৌদি কনসুলেটে হামলার ঘটনার পর ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব। ওই বছর সৌদি আরবের শিয়া সম্প্রদায়ের নেতা শেখ নিমর আল নিমরের মৃত্যুদণ্ড কার্যকর করে সৌদি সরকার। এর প্রতিবাদে দূতাবাস ও কনসুলেটের সামনে বিক্ষোভ ও হামলার ঘটনা ঘটে। 2016 সালে ইরান থেকে কোনো হজযাত্রীকে সৌদি আরবে যেতে দেওয়া হয়নি। পরবর্তীতে দেশটি থেকে চার্টার্ড ফ্লাইটে করে হজযাত্রী যাওয়ার অনুমতি দেয় সৌদি কর্তৃপক্ষ। ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে অনুষ্ঠিত অভিষেকে গাজার জন্য প্রার্থনা এবং গরিবদের শোষণের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন প্রথম মার্কিন পোপ লিও চতুর্দশ। গাজার অভ্যন্তরে তিনি ঐক্যের আহ্বানও জানিয়েছেন। রোববার বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, রাজপরিবারের সদস্য এবং প্রায় 1 লাখ ক্যাথলিক বিশ্বাসী এই আয়োজনে অংশ নেন। সিএনএন জানায়, সেন্ট পিটার্স স্কোয়ারে ক্যাথলিক খ্রিস্টানদের নতুন ধর্মগুরু পোপ লিওর আগমন ঘটে একটি গাড়িতে চড়ে।
তাকে উল্লাসের স্বাগত জানায় বিশাল জনতা। এ সময় তিনি এক শিশুকে চুমু দিয়ে মানবিকতার নিদর্শন রাখেন। আর ভিভা এল পাপা ধ্বনিতে মুখর হয় পুরো স্কোয়ার। 2 ঘণ্টাব্যাপী অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। পোপ লিওর সঙ্গে পরে সাক্ষাৎকার করেন জেলেনস্কি। উপস্থিত ছিলেন পেরুর প্রেসিডেন্ট দিনা বলুয়ার্তে। পোপ লিও এই পেরুতে বহু বছর মিশনারি ও বিশপ হিসেবে কাজ করেছেন। 150টিরও বেশি দেশের প্রতিনিধিত্বে গঠিত এই আয়োজনে পোপ লিও বলেন, ক্যাথলিক গির্জায় ধর্মীয় প্রচারণা বা ক্ষমতার রাজনীতির কোনো স্থান নেই। তার এই বক্তব্য গির্জার রক্ষণশীল ও সংস্কারপন্থীদের মধ্যে বেড়ে ওঠা বিভাজনের পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক বলে মনে করেন অনেকে। বর্তমানে অর্থনৈতিক ব্যবস্থারও সমালোচনা করেন পোপ। তিনি বলেন, এই অর্থনৈতিক ব্যবস্থা পৃথিবীর সম্পদ শোষণ করে এবং দরিদ্রদের হেয় করে। আমি এই ভূমিকা নিজের যোগ্যতার কারণে পাইনি, বরং এক ভাই হিসেবে এসেছি যিনি আপনারও বিশ্বাস এবং আপনাদের আনন্দের সেবক হতে চান। প্রার্থনা শেষে পোপ ইউক্রেনে ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি কামনা করেন এবং গাজার জন্য প্রার্থনা করেন। বর্তমানে গাজায় অসংখ্য শিশু, পরিবার, প্রবীণ সবাই ক্ষুধার্ত অবস্থায় টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন। পোপ জানান, গাজা উপত্যকায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে তিনি গভীরভাবে ব্যথিত। তিনি বলেন, সেখানে যা ঘটছে তা দেখে আমি গভীরভাবে শোকাহত। সংঘর্ষ এখনই বন্ধ হোক, ক্লান্ত ও অবসন্ন বেসামরিক জনগণের জন্য মানবিক সহায়তা পৌঁছানো হোক এবং সব পণবন্দীদেরকে মুক্ত করা হোক। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।